আগের দিন অলরেডি আমরা গ্যামেটোফাইটিক স্ট্রাকচার দেখেছি, আজকে স্পোরোফাইটের স্ট্রাকচারটা দেখবো। স্পোরোফাইটের স্ট্রাকচারটা মোরাললেস এরকম দেখতে হয়। কার ক্ষেত্রে? না ব্রায়োফাইটের ক্ষেত্রে। তো সামনে কি হয়, সামনে এই অপারকিউলাম বা হেডটা থাকে, দিস ইজ কল্ড অপারকিউলাম, ঢাকনার মতো কাজ করে। আচ্ছা, এর ভেতরে থাকে হচ্ছে কি, এর ভেতরে থাকে হচ্ছে স্পোর স্যাক। এই যে বেগুনি কালার দিয়ে যে আউটলাইন করা আছে, দিস ইজ কল্ড স্পোর স্যাক। স্পোর স্যাকের মধ্যে যে ফাঁক জায়গাগুলো আছে, দিস আর কল্ড এয়ার পকেটস। এয়ার পকেটস। স্পোর স্যাকের মধ্যে কি হয়? স্পোর স্যাকের মধ্যে স্পোর ফর্মেশন হয়। এয়ার পকেট কি করে? স্পোর স্যাকটাকে একটা গার্ড দেয়, যাতে আউটার এনভায়রনমেন্টের মেকানিক্যাল ফ্রিকশনের জন্য কোনো ক্ষতি না হয়। অপারকিউলাম কি করে? আউটার এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট করে। আচ্ছা, আর কি হয়? যে নিচের দিকে একরকম ফটোসিনথেটিক টিস্যু থাকে, যেগুলোকে অ্যাসিমিলেটরি টিস্যুস বলা হয়। অ্যাসিমিলেটরি টিস্যুস। ঠিক আছে? আর এইখানে থাকে হচ্ছে এই আউটার মেমব্রেনে কি থাকে? এই আউটার মেমব্রেনে স্টোমাটাল ওপেনিং থাকে, কারণ ফটোসিনথেসিস করার জন্য স্টোমাটাল ওপেনিং দরকার, পত্ররন্ধ্র যেটাকে বলে, এগুলো প্রেজেন্ট থাকে এখানে স্টোমাটা। ঠিক আছে? শুধু সামনের দিকটা, কারণ যেখানে ফটোসিনথেসিস হবে শুধু সেই জায়গাটা থাকবে স্টোমাটা, ওপরে তো থেকে কোনো লাভ নেই। আচ্ছা, তো এইটা হচ্ছে ফটোসিনথেটিক পার্ট। আর এইটা হচ্ছে নন ফটোসিনথেটিক পার্ট। ঠিক আছে? আর কি থাকে? এটা হচ্ছে এখানকার বান্ডল টিস্যু আর ভাস্কুলার টিস্যু। হোয়াট ইজ আ ভাস্কুলার টিস্যু? ভাস্কুলার টিস্যু কি করে? এইখানে যে ফুডটা তৈরি হচ্ছে, কোথায় না এই অ্যাসিমিলেটরি টিস্যুতে যে ফুডটা তৈরি হচ্ছে, সেই ফুডটা কোথায় ট্রান্সপোর্ট করছে? না এই স্পোর স্যাকটা আছে, স্পোরের থলি, সেই স্পোরের থলিতে সাপ্লাই করছে। আর এইখানে কি আছে? স্পোর মাদার সেল। দিস আর স্পোর মাদার সেলস। SPAC, স্পোর, সরি কি লিখলাম, SMC হবে। এই সবুজ সবুজগুলো ভেতরে, এগুলো হচ্ছে স্পোর মাদার সেল। মেকানিজমটা কি? এই যে সবুজ এরিয়াটা আছে অ্যাসিমিলেটরি টিস্যু, এখানে ফটোসিনথেসিস হয়। ফটোসিনথেসিসে বলে যে এনার্জিটা ফর্মেশন হয়, ফুডটা তৈরি হয়, সেই ফুডটা এই লাল ভাস্কুলার বান্ডেল টিস্যুর মাধ্যমে এই স্পোর স্যাকে গিয়ে পৌঁছায়। স্পোর স্যাকের মধ্যে আছে স্পোর মাদার সেল। স্পোর মাদার সেলের কন্ডিশন হচ্ছে ডিপ্লয়েড কন্ডিশন, ক্রোমোজোম ডিপ্লয়েড নাম্বারে থাকে, সেগুলো কি করে? ডিভাইড করতে থাকে মাইটোটিক ডিভিশনে র্যাপিডলি, দিয়ে অনেক অনেক স্পোর তৈরি করে। ঠিক আছে? এনার্জিটা দেয় হচ্ছে বা ফুডটা দেয় হচ্ছে অ্যাসিমিলেটরি টিস্যু। আর পুরো জিনিসটা সামনে থেকে প্রোটেক্ট আছে অপারকিউলাম বা ঢাকনা দিয়ে। ঢাকনা থেকে এক ধরনের 2 পেয়ার্স অফ টিথ বেরোয়, এরকম দেখতে টিথ বেরোয়। সামনের দিকে দুটো আছে, পেছনের দিকে এরকম আরও দুটো আছে। এই টিস্যু, এই টিথগুলোয় কী টিস্যু থাকে না? হাইগ্রোস্কোপিক টিস্যু। হাইগ্রোস্কোপিক। হাইগ্রোস্কোপিক টিস্যু মানে জানিস কি? যে টিস্যুগুলো ওয়াটারের প্রেজেন্সে সুস্থ থাকে এবং ওয়াটারের অ্যাবসেন্সে কী হয়ে যায়? শ্রিঙ্ক করে যায়, শুকিয়ে যায়, কুঁকড়ে যায়, সেই ধরনের টিস্যুকে বলা হয় হাইগ্রোস্কোপিক টিস্যু। হাইগ্রোস্কোপিক টিস্যু কোথার মধ্যে ডোবানো থাকে? স্পোর স্যাকের মধ্যে ডোবানো থাকে। স্পোর স্যাকের মধ্যে নর্মালি কী থাকে? একটা লিকুইড থাকে। ঠিক আছে? এই যে সামনের দিকের এরিয়াটা, এই যে এই থলিটা, যেটার মধ্যে এই স্পোর মাদার সেলগুলো আছে। ঠিক আছে? তো এইবার এই লিকুইডটা থাকে, তো লিকুইডটা কী করে? হাইগ্রোস্কোপিক টিস্যুগুলোকে কী রাখে? একদম মানে হাইড্রোলাইজড কন্ডিশনে থাকতে দেয়, হাইড্রেটেড কন্ডিশনে থাকতে দেয়। লিকুইডের যে কোনো সাইটোপ্লাজমের বেস কি? জলই তো। হাইড্রেটেড কন্ডিশনে থাকতে দেয়। তো হাইড্রেটেড কন্ডিশনে থেকে কি হয়? যে টিথগুলো ঠিকঠাক কন্ডিশনে থাকে। যত স্পোর মাদার সেলগুলো ডিভাইড হয়ে স্পোরের কন্ডিশন মানে স্পোরের নাম্বার বাড়তে থাকবে, এখানে যত স্পোরের নাম্বার বাড়তে থাকবে, এখানে ওয়াটার অ্যাভেলেবিলিটি বা ওই লিকুইডটার থাকার প্রবাবিলিটি কী হবে? কমবে না বাড়বে? লিকুইড যদি কমে যায় তাহলে কী হবে? হাইগ্রোস্কোপিক টিস্যু ওয়াটার পাবে না। আর হাইগ্রোস্কোপিক টিস্যু যদি না ওয়াটার পায়, তখন কী হবে? ওটা দাঁতগুলো শুকিয়ে যাবে। দাঁতগুলো যদি শুকিয়ে যায়, দাঁতগুলো চুপসে যেতে থাকবে বা কুঁকড়ে যেতে থাকবে। কুঁকড়ে গিয়ে কী হবে? অপারকিউলামটা লুজ হয়ে যাবে সামনে থেকে, দিয়ে একটা টাইম পরে অপারকিউলামটা খুলে পড়ে যাবে। আর এইখানে তখনই খুলে পড়বে অপারকিউলাম যখন এইটা পুরো স্পোর্টস একটা ফিল আপ হয়ে যাবে। কি সুন্দর মেকানিজমটা! যেই স্পোর্টস এক ফিল আপ হয়ে গেল, অপারকিউলাম লুজ হয়ে খুলে পড়ে গেল,
আর অপারকিউলাম যেই খুলে পড়ে গেল, স্পোর স্যাক থেকে যে ম্যাচিওর স্পোরগুলো তৈরি হয়েছে, যেগুলো কি স্পোরোফাইটিক ফেজের স্পোর, সেইগুলো বেরিয়ে আসে 2N ফেজে, সেইগুলো থেকে আবার নতুন কি তৈরি হয়, নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হয়, তার মধ্যে আবার মেল আর ফিমেল হেড তৈরি হয়, সেই মেল ফিমেল হেড থেকে মধ্যে আবার রিপ্রোডাকশন হয়, সেখান থেকে আবার স্পোরোফাইটিক ফেজ তৈরি হয়, হলো অল্টারনেশন অফ জেনারেশন। এইভাবে হয় হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন, একবার গ্যামেটোফাইটিক, একবার স্পোরোফাইটিক, একবার গ্যামেটোফাইটিক, একবার স্পোরোফাইটিক। দেখ এখানে দেখিয়েছে গ্যামেটোফাইটিক ফেজ, মেল হেড ফিমেল হেড, মেল গ্যামেট তৈরি হচ্ছে মেল হেডে, ফিমেল হেডে তৈরি হচ্ছে ফিমেল গ্যামেট, ফার্টিলাইজ হচ্ছে স্পোরোফাইটিক ফেজ তৈরি হচ্ছে, স্পোর তৈরি হচ্ছে, স্পোরগুলো ম্যাচিওর করছে, আবার নতুন ইন্ডিভিজুয়াল তৈরি করছে, ঠিক আছে, কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। এছাড়া এখানে আর একটা ফেজ দেখা যায় যেখানে কি হয় যে একটা জেনারেশন আর একটাকে ওভারল্যাপ করে। কি হয় যে এইখানে যে স্পোরগুলো তৈরি হচ্ছে, এগুলো কি স্পোর, নর্মালি স্পোর্স আর 2N, তো তো এই স্পোরগুলো কি হয়, এই স্পোরগুলো মিওটিক ডিভিশন করে, মিওসিস দিয়ে মিওসিস করে মিওস্পোর তৈরি করে, ঠিক আছে। মিওস্পোর তৈরি করে, সেই মিওস্পোরের মধ্যে কি হয়, সেই মিওস্পোরের মধ্যে থেকে তৈরি হয় হচ্ছে প্রোটোনিমা, ঠিক আছে। এটা হচ্ছে ইম্যাচিওর গ্যামেটোফাইটিক ফেজ, ঠিক আছে। এই প্রোটোনিমা হচ্ছে ইম্যাচিওর গ্যামেটোফাইটিক ফেজ। এই প্রোটোনিমা কি হয় ফার্দার, মিওস্পোর হচ্ছে মিওসিস হয়ে যে স্পোর তৈরি হচ্ছে, স্পোরের মিওসিস হয়ে যেটা পাচ্ছি 2N হয়ে N, মানে একটা 2N থেকে 4টে মিওস্পোর পাবো। মিওস্পোরগুলো তৈরি করছে কি প্রোটোনিমা, প্রোটোনিমাগুলো কি করছে, প্রোটোনিমা থেকে গ্যামেটোফাইটিক ফেজ তৈরি হচ্ছে, আবার ডাইরেক্ট গ্যামেটস তৈরি হচ্ছে, সেই গ্যামেটসগুলো কি হচ্ছে ইন্ডিভিজুয়াল হেড তৈরি করছে। তখন আর প্লান্ট দুটো হেড নিয়ে জন্মাচ্ছে না, একটাই হেড তৈরি হলো, সেটা ধর মেল হেড অর ফিমেল হেড, তার পাশে আরেকটা এরকম মস তৈরি হলো, সেটা তো ধর ফিমেল হেড আর এটার ধর মেল হেড, তাহলে তখন দুটো ইন্ডিভিজুয়াল আলাদা হয়ে গেল। এখানে এই মিওসিসটা হলো, তাই দুটোই হতে পারে, প্রথম সাইকেলটাও হতে পারে যেমন হচ্ছিল, মেল গ্যামেট ফিমেল গ্যামেট মিললো নরমালি হলো। কোনটা মিওসিসটা যে কোনো সময় হতে পারে, কন্ডিশন কি হচ্ছে নরমালি হতেই পারে। ইভলিউশন যেটাকে ন্যাচারাল সিলেকশনের থিওরি, নেচার যেটাকে সিলেক্ট করবে সেটাই হবে, ঠিক আছে। ওটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। বাট এটা হলে কি হয় যে ইন্ডিভিজুয়াল ডেভেলপের সম্ভাবনা অনেক বেড়ে যায়, ঠিক আছে। নেক্সট জেনারেশন উন্নত হওয়ার, ওখানে তো স্পোর্টটা বেরিয়ে আসছে, স্পোর্ট থেকে নতুন ইন্ডিভিজুয়াল হয়, ঠিক আছে। হ্যাঁ, আবার এখান থেকেও অনেক সময় ইয়ে হয়, আবার মানে এক একটা সাইকেল 100 রকম ভাবে হতে পারে। এই যে মিওস্পোর তৈরি হলো, এই প্রোটোনিমা তৈরি হলো, প্রোটোনিমা থেকে তৈরি হচ্ছে ধর গ্যামেট, এই যে গ্যামেটটা তৈরি হলো, এই গ্যামেটটা আবার মাইটোসিস করতে পারে, এন আর একটা এন, একটা মেল গ্যামেট হিসেবে বিহেভিয়ার করছে, একটা ফিমেল গ্যামেট হিসেবে বিহেভিয়ার হচ্ছে, যে দুজনা মিলে আবার একই বডি তৈরি করতে পারে আগের মতো, মানে এভরিথিং ইজ পসিবল। বুঝতে পারলি কি বললাম? তাহলে এদের ক্ষেত্রে একটা জিনিস আলাদা হবে, কি বলতো, একই সঙ্গে তৈরি হলো, আর আগের জনেরও কিন্তু একই সঙ্গে তৈরি ছিল, পার্থক্য কি হবে বলতো, এদের ক্ষেত্রে যখন স্পার্ম বা ওভাম তৈরি হবে, মানে মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট তৈরি হবে, তখন আর মিওসিস হবে না। বুঝতে পারলি না? বলছি কি যে এদের এন করার দরকারই কি ছিল, আগে থেকে ছিল 2N, ওখান থেকে তৈরি হতো না কোথায়, আগে যখন স্পোর্টটা ছিল। হ্যাঁ, স্পোর্টটা 2N ছিল, হ্যাঁ, স্পোর্টটা 2N থেকে তো গাছ তৈরি হলো, দুটো NN হাত তৈরি হলো, সে তো হতেই পারে। আর একটা হতে পারে ধর N করলো,
সবাই নিজেকে উন্নত করতে চায়, মিওসিস যত বেশি হবে তত সেই অর্গানিজমটা ডেভেলপ করবে, এটা মনে রাখবে। আমি কি বললাম, দুটো এন একটা এন তৈরি হলো, বুঝলি তো? এবার ওই এনটা মাইটোসিস করে আরেকটা এন তৈরি করলো, দিয়ে ওই দুটো এনের মধ্যে একটা মেল হেড তৈরি করছে, একটা ফিমেল হেড তৈরি করছে। এবার এই মানে একই জিনিস, আগেরটায় কি হচ্ছিল, জিনিসটা পরে হচ্ছিল, এটা আগেই হয়ে যাচ্ছে। আগে যে মিওসিসটা হচ্ছিল মেল হেড আর ফিমেল হেডের, এই যে একদম যদি শুরুতে আমি চলে যাই, এটা কি হচ্ছিল, 2n ছিল, একটা এন এই হেডটা তৈরি করছে, একটা এন এই হেডটা তৈরি করছে, এখানে কোনো মিওসিস ইনভলভ নেই। এক্স্যাক্টলি, মিওসিস না করা স্পোর থেকে তৈরি হচ্ছে। আর এইখানে কি হলো, অলরেডি মিওসিস করে ফেলেছে, দিয়ে আবার মাইটোসিস করেছে, দিয়ে একটা এন এটা তৈরি করছে আর একটা এন এটা তৈরি করছে। বুঝতে পারলি? বুঝতে পারলি? এই হচ্ছে ব্যাপার। নাহলে সব থেকে সিম্পল, যদি এত কিছু না মাথায় রাখতে পারিস, এতগুলো সাইকেল, সিম্পলেস্ট ওয়েতে মনে রাখবি, সিম্পলেস্ট ওয়েতে মনে রাখবি, যেখানে কোনো ঝামেলা নেই। স্পোর তৈরি হচ্ছে, তারপরে সিম্পল মিওসিস হচ্ছে, কোনো মিওস্পোর টিওস্পোর লিখতে হবে না, স্পোর লিখবি। স্পোর আছে, 2n স্পোর, ডিপ্লয়েড স্পোর থেকে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হচ্ছে, এবার হ্যাপ্লয়েড স্পোর থেকে গ্যামেটোফাইটিক ফেজ তৈরি হচ্ছে, কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই, ঠিক আছে? গ্যামেটোফাইটিক ফেজ ওয়েন, এই মাইটোসিস হচ্ছে, এই মিওসিস হচ্ছে, যদি মাথায় না রাখতে পারিস অবস্থা, তাহলে সহজ উপায় হচ্ছে এই যে এইখানে যে সাইকেলটা লেখা আছে, তাই গ্যামেটোফাইটিক ফেজ এন, গ্যামেটোফাইটিক ফেজের মধ্যে একটা মেল গ্যামেট তৈরি করছে, একটা ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে। মেল গ্যামেটের মেল হেডে অ্যান্থেরিডিয়াম আর আর্কিগোনিয়াম আছে, তাদের ফার্টিলাইজেশন হচ্ছে, 2n ফেজ তৈরি হচ্ছে, 2n থেকে স্পোরোফাইট তৈরি হচ্ছে, স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হচ্ছে মিওসিস হয়ে, মিওসিস হওয়ার পরে যে স্পোরগুলো সেটা প্রোটোনিমা তৈরি করছে, প্রোটোনিমাগুলো থেকে নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে। কোনো দেখ এখানে আর কিচ্ছু মিওসিস, প্রোটোনিমা থেকে নতুন ইন্ডিভিজুয়াল, এনের মধ্যেই আছে একটা এনওয়ালা মেল হেড, এনওয়ালা ফিমেল হেড, কোনো ঝামেলা নেই, এটা সহজ। তো এইগুলো যদি কমপ্লেক্স লাগে, আমি যেগুলো বললাম ওটাও মনে রাখতে পারিস, ঠিক আছে? এর পরের গ্রুপ হচ্ছে ফার্নের গ্রুপ বা টেরিডোফাইটস। প্রথম ট্রু প্লান্ট লাইক ক্যারেক্টারিস্টিক শো করছে, মানে এই প্রথম যার ভাস্কুলার বান্ডিল থাকে। ভাস্কুলার বান্ডিল মানে আশা করছি জানিস তোরা, জাইলেম ফ্লোয়েম। আর কি, এদের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক, স্পোরোফাইটিক দুটো ফেজই দেখা যায়, বাট ইন্ডিপেন্ডেন্ট ফেজেস দুজনে, মানে দুজনেই দুজনের উপরে নির্ভরশীল নয়। আগের জনের ক্ষেত্রে যেমন কি হচ্ছিল, যে গ্যামেটোফাইটিক ফেজ স্পোরোফাইট তৈরি না হলে স্পোরোফাইটিক ফেজ তৈরি হতে পারছিল না, বাট এই ক্ষেত্রে দিস ইজ নট দ্য কেস, বোথ দ্য কেসেস আর ইন্ডিভিজুয়াল কমপ্লিটলি। এরা কি হচ্ছে, এরা একটু ময়েস্ট এরিয়া পছন্দ করে, ঠিক আছে? কারণ এদের অত বেটার ট্রান্সপোর্ট সিস্টেম নেই যে কোনো এরিয়া থেকে ওরা ওয়াটার শুষে নিতে পারবে। তো যেখানে ওয়াটার অ্যাভেলেবিলিটি বেশি এরম এলাকায় এরা, লাইক শেডি প্লেসেস, কুল প্লেসেস, ময়েস্ট প্লেসেস, সেই সব জায়গায় এরা থাকতে পছন্দ করে। আচ্ছা, আর এদের ফার্টিলাইজেশনের জন্য H2O-টা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। এগুলো হচ্ছে এদের মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স। তো হ্যাঁ বলো, দুটো করো। হ্যাঁ ভিডিও অন করেছি। তো এদের রেপটাইলস অফ প্লান্ট কিংডমও বলা হয়। আচ্ছা, আর কি আছে এদের ক্ষেত্রে, যে দুটো ফেজ দেখা যায়, একটা হচ্ছে স্পোরোফাইটিক ফেজ, একটা হচ্ছে গ্যামেটোফাইটিক ফেজ। স্পোরোফাইটিক ফেজের ক্ষেত্রে কি দেখা যায়, স্পোরোফাইটিক ফেজের ক্ষেত্রে দু রকম স্পোর দেখা যায়, একটা হচ্ছে মাইক্রোস্পোর, একটা হচ্ছে মেগাস্পোর, ঠিক আছে? মাইক্রোস্পোর, একটা হচ্ছে মেগাস্পোর। যাদের স্পোর খুব ছোট ছোট হয় তারা মাইক্রোস্পোর গ্রুপের মধ্যে পড়ে, যাদের স্পোর সাইজে একটু বড় হয়, সামথিং ধরে নে ওই 34 অ্যাংস্ট্রমের ওপরে মোরাললেস, তো এর ওপরে যাদের হয় 34 to 54 অ্যাংস্ট্রমের মধ্যে, আর এর ওপরে যাদের হয় দে আর মেগাস্পোর্স, ঠিক আছে? আর গ্যামেটোফাইটিক ফেজের মধ্যে দেখা যায় কি,
স্ট্রোবিলাস ফর্ম, স্ট্রোবিলাস। এক্সাম্পল আছে মাইক্রোস্পোরের, এক্সাম্পল হচ্ছে সেলাজিনেল্লা, সেলাজিনেল্লা। আর এর মধ্যে সিম্পল ফার্ন পড়ে, ঠিক আছে। আর স্ট্রোবিলাস ফর্মও দেখা যায় হচ্ছে কার ক্ষেত্রে, না সেলাজিনেল্লার ক্ষেত্রে স্ট্রোবিলাস ফর্ম বলতে পড়বে। গ্যামেটোফাইটিকের মতো। ইয়া, আচ্ছা, এদের ক্ষেত্রে স্পোরোফাইটিক ফেজ আর গ্যামেটোফাইটিক ফেজ দুটো একটু দেখে নেব। তো কি হয়, এরকম ম্যাচিওর ফর্ন যদি আমরা দেখি তাহলে স্ট্রাকচারটা কীরকম হয় অনেকটা। এদের ক্ষেত্রে ট্রু লিফ লাইক স্ট্রাকচারের কপি দেখা যায়, যেটা আগের জনের ক্ষেত্রে মিসিং ছিল। বাট ইট ইজ নট অলসো আ ট্রু লিফ, বাট ক্লোজেস্ট টু আ ট্রু লিফ। ঠিক আছে, আর নিচের দিকে কি থাকে, নিচের দিকে থাকে হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস রুটস। আর এদের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেটা কি, মানে এদের ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড স্টেম দেখা যায়, ঠিক আছে। স্টেমের সেলগুলোর ডিভিশন এদের আন্ডারগ্রাউন্ডে হয়। কেন বলতো, এদের অ্যাডভেন্টিশিয়াস রুটস এত পাতলা হয়, তাদের একটা মেকানিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এদের স্টেম আন্ডারগ্রাউন্ডে থাকে, এবং এদের স্টেমকে রেমাটা বলা হয়, ঠিক আছে। এদের আন্ডারগ্রাউন্ড স্টেমকে রেমাটা আর রাইজোমও বলা হয়, রাইজোম। আর এদের ক্ষেত্রে কি দেখা যায়, এদের লিভসগুলো সোলেন হয়, ফোলা ফোলা হয়। লিভসের নিচে কি দেখা যায়, লিভসের নিচে এক ধরনের স্ট্রাকচার দেখা যায়, সেটা কি করে না লিভগুলোর মধ্যে স্পোরোফাইটিক ফেজ তৈরি করতে হেল্প করে। স্পোরোফাইটিক ফেজটা কি করে তৈরি হয় সেগুলোকে, মানে সেটা কিভাবে তৈরি হয়, কি জিনিস, সেটা দেখাচ্ছে। তো এদের একটা ধর লিফ, লিফের এইটা হচ্ছে আপার সারফেস, ঠিক আছে। এর নিচে থাকে হচ্ছে তুই যেটা বললি, কি বললি, ওইটাই। এটা যদি লিভসের সারফেসের শেষ হয়, এর নিচে এরমভাবে একটা স্যাকের মতো ঝোলে, ঠিক আছে। এটা হচ্ছে লিফের সারফেস, অনেক ছোট হয় অবশ্যই। আর ওর নিচে এরকম একটা সেকশন থাকে থলের মতো, ওর মধ্যে এরকম কি থাকে, ওর মধ্যে এরকম এগুলো 4টে 6টা 8টা 10টা অবধি থাকতে পারে, 10টাই হাইস্ট। আমি আপাতত 4টে আঁকছি। ওই 4টেই দেখেছি, 1টা 2টো 3টে 4টে। আমি ভাবলাম কি যে আপনি গোলগুলোর কথা বলছি না। এরকম হয় স্ট্রাকচারটা, গোলগুলোকে যে যেরকম, হ্যাঁ ওগুলো স্টক। এটা হচ্ছে স্পোরাঞ্জিয়ামের স্টক, এটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। ইয়া, আর ওই গোলটা ওইটা কোন গোল, স্পোরেঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম মানে রেণুথলিকে স্পোরাঞ্জিয়াম বলে। স্টক হচ্ছে থলিটাকে ধরে রেখেছে যে। এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি হয়, স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর তৈরি হয়, মানে মাদার স্পোর থাকে, মাদার স্পোরটা মাইটোসিস করে, দিয়ে প্রচুর স্পোর তৈরি হয়। এই দেখ, যে স্পোরগুলো তৈরি হয়ে যায় এবং স্পোরগুলো যখন ম্যাচিওর হয়ে যায়, তো এই ওয়ালটা ফাটিয়ে স্পোরগুলো বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। স্পোরগুলো যখন বেরিয়ে আসে, সেই স্পোরগুলো কি করে, এক হচ্ছে ইন্ডিভিজুয়াল ফর্ম করতে পারে, 2 হচ্ছে মিওসিস করে। মিওসিস করে কি তৈরি করে, আইদার মেল গ্যামেট
और ফিমেল গ্যামেট। মেল গ্যামেট ফিমেল গ্যামেট কি করে? ফার্টিলাইজেশন করে। স্যার এটা Fertilize- মিওসিস করে হয় মেল গ্যামেটই তৈরি করবে নাহলে ফিমেল গ্যামেটই তৈরি করবে নাকি দুটোই তৈরি করতে হবে? দু রকমই তৈরি হয়। মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফার্টিলাইজেশন হয়, দিয়ে তৈরি হয় জাইগোট, সেখান থেকে তৈরি হয় টুইন ফেজ, দিয়ে এটাই তৈরি করে আবার স্পোরোফাইটিক। তাহলে আমি এখানে দেখছি স্পোরোফাইটিক ফেজ গ্যামেটোফাইটিক ফেজ থেকেও তৈরি হতে পারে, আবার ডিরেক্টও তৈরি হতে পারে, আবার গ্যামেটোফাইটিক ফেজও ডিরেক্ট তৈরি হতে পারে। প্রত্যেকটার থেকে এই ইন্ডিভিজুয়াল। স্পোর্টটা থেকে তাই তো? হ্যাঁ। Gametophyte। তার মানে আমি এখানে দেখছি যে মিওসিস হতেও পারে, নাও পারে। স্যার, বলছি মিওসিস এই ইজ দ্য জাইগোটটা অপশনাল স্টেপ। থেকেও তো উদ্ভিদ মানে ওইটা তৈরি হতে পারে কোনটা? ফার্ম এই জাইগোট। সেটাই তো লিখলাম যে স্পোরোফাইটিক ফেজ তৈরি হচ্ছে। বুঝতে পারলি? দুটো সাইকেল ইন্ডিভিজুয়াল এবং ইন্ডিপেন্ডেন্ট। আগেরটা যেমন একটা সাইকেল আরেকটার সাথে ডিপেন্ডেন্ট ছিল, এখানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। এই হলো গ্যামেটোফাইটিক অ্যান্ড স্পোরোফাইটিক ফেজ অফ তোর টেরিডোফাইটা। টেরিডোফাইটার গ্যামেটোফাইটিক ফেজটার আরও কিছু জিনিস দেখাবো, স্ট্রাকচারটা কীরকম হয়, কীরকমভাবে তৈরি হয় সেটা একটু দেখে নিই। আচ্ছা, এই যে স্পোর যে মানে যে ফর্মেশন হচ্ছে, যেগুলো থেকে আমি বললাম যে জাইগোটটা তৈরি হয়, তো ওটা কি করে হয়? যে এই যে স্পোরগুলো আছে, এই স্পোরগুলো একটা হার্ট শেপের স্ট্রাকচার না, যে স্পোর মাদার সেলটা থাকে না, এরকম পান পাতার মতন দেখতে একটা স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে? এই স্ট্রাকচারটা তৈরি করে, এই স্ট্রাকচারটাকে বলা হয় অ্যানিউলার স্ট্রাকচার। অ্যানিউলার স্ট্রাকচার, ঠিক আছে? কোন ফেজে তৈরি হচ্ছে? যখন এইগুলো স্পোর কন্ডিশনে আছে, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট, মানে মিওস্পোর। এই মিওস্পোরগুলো তৈরি করছে কি না, এই মিওস্পোরগুলো তৈরি করছে এই অ্যানিউলার স্ট্রাকচার, ঠিক আছে? এই অ্যানিউলার স্ট্রাকচারের মধ্যে কি থাকে? এই অ্যানিউলার স্ট্রাকচারের মধ্যে বোথ ইয়েগুলো ডিভাইডেশন হয়, মানে মেল গ্যামেট ফিমেল গ্যামেটের ডিভাইডেশন হয়। ওপরের দিকে ধর ফিমেল গ্যামেটগুলো থাকলো, এগুলোকে ধর আমি বললাম আর্চিগোনিয়া, সব জায়গাতেই তাই, ফিমেল গ্যামেটকে আর্চিগোনিয়াম বলে। আর নিচের দিকে থাকলো হচ্ছে অ্যানথ্রেডিয়া বা মেল গ্যামেট। অ্যানথ্রে, অ্যান্ড্রো এই ওয়ার্ডগুলো সবসময় মেলের জন্য ইউজ হয়, আর গাইনো, আর্চি এই ওয়ার্ডগুলো সবসময় ফিমেলদের জন্য ইউজ হয়। হলো, এরকম স্ট্রাকচার তৈরি হয়। এবার মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফার্টিলাইজ করে পরস্পর, এখানে ঠিক আছে? হ্যাঁ, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফার্টিলাইজ করে। এটা কোন জায়গায় হচ্ছে বলতে? এটা হচ্ছে ঠিক পাতার সারফেসের নিচে। পাতার সারফেসের নিচে এরকম একটা হার্ট শেপ তৈরি হয়, দিয়ে এই জিনিসটা তৈরি, এই মেল গ্যামেট ফিমেল গ্যামেট মেলে, দিয়ে ওর মধ্যে তৈরি হয় হচ্ছে এই স্ট্রাকচারটা, ঠিক আছে? আচ্ছা, এইবার কি হয়? এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটার মধ্যে মেল গ্যামেট এই স্ট্রাকচারটার মধ্যে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন হওয়ারও আবার ধরন আছে। কি হয় না, এখান থেকে কি হয় না, পাতার নিচে এইটি ধর এরম ভাবে একটা তো হতে পারে, আর একটা ধর গাছের নিচে গ্যামেটোফাইটিক ফেজ তৈরি হচ্ছে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে কি হয়, সেই গাছগুলোর নিচে আবার দু রকম স্ট্রাকচার থাকতে পারে। এক হচ্ছে, আমি কি বললাম, একটা এরম ভাবে হলো, এরা দুজন ফার্টিলাইজ করলো, এ হচ্ছে ফিমেল, এ হচ্ছে মেল, ফার্টিলাইজ করলো, নতুন প্লান্ট তৈরি হলো, মিটে গেল, এইটুকু একটা শেষ। আর একটা বলছি ওখান থেকে পাতার নিচ থেকে কি হবে? মেল গ্যামেট ফিমেল গ্যামেটের স্যাম্পলিং হয়, মেল গ্যামেট ফিমেল গ্যামেট মিলে যায় যে নতুন ইন্ডিভিজুয়াল তৈরি করে। পাতাটা যখন পড়ে তখন নতুন না, মেল গ্যামেট ফিমেল গ্যামেট মিলে মেল গ্যামেট ফিমেল গ্যামেটগুলো ডিসপার্স হয়ে যায়, ঠিক আছে? এটা একটা সাইকেল চলে গেল। এবার আমি বলছি কোনো গাছ ধর গ্যামেটোফাইটিক ফেজ নিয়ে জন্মাচ্ছে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল এন থেকে জন্মাচ্ছে যে গাছগুলো, ঠিক আছে? একটা গাছের মধ্যে ধর ফিমেল পার্ট আছে, আর একটা গাছ আছে তার পাশেই, তার মধ্যে ধর মেল পার্ট আছে,
মেল পার্টের মধ্যে মেল গ্যামেট তৈরি হচ্ছে, ফিমেল পার্টের মধ্যে ওভাম আছে, আর সামনে এই ক্যানাল সেল দিয়ে ব্লক আছে। এই স্পার্মগুলো বেরিয়ে আসবে, মেল গ্যামেটগুলো দিয়ে ওকে গিয়ে ফার্টিলাইজ করবে, মানে আগের জনের মতন সাইকেলটা, ঠিক আছে, আগের জনের মতন সাইকেলটা দিয়ে এখান থেকে কি হবে, এই পাতার নিচেই এই ওভাল শেপের স্ট্রাকচার তৈরি হবে, দিয়ে ওর মধ্যে আবার স্পোরাঞ্জিয়াম তৈরি হবে, দিয়ে ওই স্পোরাঞ্জিয়ামগুলো ফেটে আবার স্পোর বেরোবে, সেই স্পোরগুলো আবার মিওসিস করবে, সেই স্পোরগুলো আবার মিওসিস করে কি করবে, আবার এরকম পাতার মতন স্ট্রাকচার তৈরি করতে পারে, বা ডাইরেক্ট গিয়ে নতুন প্লান্ট তৈরি করতে পারে। এটাই দেখিয়ে দিলাম। এরপরেও আরও অনেক ডাউট থাকতে পারে, আমার খাতাটা একটু নিয়ে পড়বি।